সো আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো একটু প্র্যাকটিক্যালি, এটা নিয়ে আমাদের কোনো স্লাইড নাই, এটা স্লাইড লাগেও না, দ্যাটস ওয়াই আমি এটা স্লাইডে রাখিনি। প্রথমে আমরা একটা প্রজেক্ট তৈরি করতে চাই, অথবা আমাদের এক্সিস্টিং কোনো একটা প্রজেক্ট লাইক মেথড প্রজেক্টের আন্ডারে আমাদের এসআরসি ছিল। এখানে দুইটা প্যাকেজ ছিল, একটা এক্সাম্পলস এর আন্ডারে একটা ক্লাস ছিল, এমপ্লয়ি ক্লাস, এন্ড টেস্ট প্যাকেজের আন্ডারে আমাদের 4টা ক্লাস ছিল। দ্যাটস ওকে। এখন আমি ক্যালকুলেটর ক্লাসে যদি যাই, ক্যালকুলেটর ক্লাসে আমাদের টোটাল প্রপার্টি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8টা প্রপার্টি আছে, যার মধ্যে 7টা হচ্ছে মেথড, এবং সবগুলো মেথডই হচ্ছে স্ট্যাটিক মেথড। আর আরেকটা কনস্ট্রাক্টর আছে যেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর ফর দিস ক্লাস। এখন যদি আমরা একটু মেইন ক্লাসে আসি, মেইন ক্লাস এখানে অনেকগুলো কাজ করা আছে অলরেডি। So I can create another class like main class 3, main class. Okay, this one is for exception handling. Okay, exception handling. So এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ অনেক সময় আমাদের কোডের মধ্যে অনেক ধরনের এক্সেপশন আমরা ফেস করতে পারি। সো কিভাবে আমরা ওই এক্সেপশন গুলো হ্যান্ডেল করব? এনি টাইপ অফ এক্সেপশন ইউ ক্যান ফেস। সো একটা মেইন মেথড প্রথমে আমি নিতে চাই। তো আমি একটু ক্যালকুলেটর ক্লাসটাও একটু ডান পাশে রাখবো। ওকে, সো আমি সাপোজ কোন একটা এডিশন পারফর্ম করতে চাই, কোন একটা এডিশন মেথড পারফর্ম করতে চাই। সো আমি যেহেতু দেখতেছি এটা একটা কি ধরনের মেথড, স্ট্যাটিক মেথড। কোন একটা স্ট্যাটিক মেথডকে কিভাবে কল করতে হয়? ক্লাসের নামের পর ডট দিয়ে আমি এই মেথড গুলোকে অ্যাক্সেস করতে পারি। সো আই ক্যান সে calculator dot, I can say addition. So addition is a class, addition is a method from which class? Calculator class. এবং এই মেথডের রিটার্ন টাইপটা কি? ডবল। এখানেও দেখাচ্ছে, আবার এই মেথডের রিটার্ন টাইপটা আপনি চাইলে এখানেও চেক করতে পারেন। সো এডিশন, I can say addition, and কোন ভ্যালুটাকে আমি এডিশন করতে চাচ্ছি? সাপোজ 10 and then 20. সো এডিশন করে সে যেহেতু আমাকে কোনো একটা ভ্যালু রিটার্ন করতেছে, সেটা কি টাইপের ভ্যালু রিটার্ন করে? ডবল টাইপের। সো আই ক্যান সেভ ইট ইন এ ডবল টাইপ ভ্যারিয়েবল লাইক সাম। সো সামটাকে আমি আবার প্রিন্ট আউট করতে পারতেছি, তাই না? সো সামটাকে প্রিন্ট আউট করলে কি হবে? 10 আর 20 মাল্টিপ্লাই করে, এডিশন করে আমাকে রিটার্ন করে দিবে সামের মধ্যে, এবং সামটাকে আমি চাইলে প্রিন্ট আউট করতে পারতেছি। এখন কোনো কারণে হতে পারে যে এইখানে কোনো একটা এক্সেপশন আমরা ফেস করলাম, সাপোজ যে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট অনুযায়ী আমরা কিছু পাইনি, সেক্ষেত্রে এটাকে আমি কিভাবে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি? কন্ট্রোল এক্স। সো লেটস সে ট্রাই। সো ট্রাই এন্ড ক্যাচ ব্লক, এই দুইটা ব্লক ইউজ করা হয় হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং এর জন্য। আমি ট্রাই এর পরে কন্ট্রোল স্পেস দিব। সো ট্রাই ক্যাচ, আরেকটা আছে ট্রাই ফাইনালি। সো আমি যেটা করব, ট্রাই ক্যাচ প্রথমটা, ট্রাই ক্যাচের একটা স্ট্রাকচার কিন্তু এটা ডিফল্ট স্ট্রাকচার। আমি এটাকে যদি নেই, এই ডিফল্ট স্ট্রাকচারটাকে কিন্তু ও তৈরি করে দিচ্ছে, তাই না? সো ট্রাই করা মানে হচ্ছে কি, আমরা যদি রিয়েল টাইম বাংলায় বলি যে ট্রাই করা মানে কি, আমি কিছু একটা করলাম যেটাতে যদি আমি ফেইলর হই, সেক্ষেত্রে ক্যাচে গিয়ে সে কিছু একটা করবে। লাইক আমি বললাম, যদি তুমি এটা করতে না পারো, কোনটা? এডিশন করে যেই দুইটা ভ্যালু আমি পাঠাচ্ছি, সেই দুইটা ভ্যালু যদি এডিশন করে এখানে সেভ না করে প্রিন্ট আউট করতে না পারে, মানে এই জিনিসটা যদি করা না হয়, সেক্ষেত্রে সে কি করবে? মানে কোন সিচুয়েশনে সে যাবে? অনেক সময় হয় যে রিয়েল টাইমে যদি আমি একটা সিচুয়েশনের কথা বলি, ধরলাম ebay.com। সো ebay.com এ কোনো কারণে মোবাইল এটা লিখে সার্চ করা পসিবল হয়নি কোনো কারণে। যদি পসিবল না হয়, সেক্ষেত্রে আমি
পরবর্তী স্টেপটা কি নিতে পারি এক্সেপশন হ্যান্ডেলিং এর জন্য। তখন আমি বলতে পারি লাইক তুমি যদি মোবাইল লিখে যদি এন্টার প্রেস না করতে পারো, তাহলে তুমি ইবে লগোতে ক্লিক করো। তার মানে কি আমি বলেই দিছি যদি তুমি এটা না করতে পারো তাহলে ইবে বাটনে ক্লিক করো, ইবে লগোতে। অথবা আমি বললাম যে যদি তুমি সার্চ বাটনে ক্লিক করতে না পারো তাহলে তুমি এন্টার বাটনে ক্লিক করো। এই যে দেখেন আমি যদি বলি এরকম এখন ল্যাপটপ, আমি বললাম সার্চ বাটনে ক্লিক করতে, সো কোনোভাবে সে পারেনি সার্চ বাটনে ক্লিক করতে। তাই আমি বলবো ঠিক আছে যদি এটা না পারো তাহলে ল্যাপটপ লিখে এন্টার দাও, তাহলেও সার্চ করা পসিবল হবে। তো এই ধরনের কেসে অনেক সময় দেখা যায় এক্সেপশন হ্যান্ডেল করা লাগতে পারে। তো এখানে আমি বললাম ডু দিস, দ্যাট মিনস ট্রাই দিস, ইফ ইউ ক্যান নট ট্রাই দেন গো টু ক্যাচ and execute something like system.out.println, like I can say exception handle. ওকে, সো এখন যদি রান করি সে কিন্তু এটা প্রিন্ট আউট করছে 30, তাই না? সে কিন্তু এটা প্রিন্ট আউট করেনি। ভালো করে খেয়াল করেন, আমি যদি আবার এখানে 7 নম্বর লাইনে অথবা 8 নম্বর লাইনে যদি পয়েন্টারটা সেট করি, অথবা তারও আগে, সাপোজ এখানে আরেকটা লাইন আছে system.out.println just print, সো পয়েন্টারটা সেট করতে চাই 7 নম্বর লাইনে ডিবাগ। সো ডিবাগিং স্টার্টেড ফ্রম হিয়ার, স্টেপ ওভার দেই, তাহলে সে 20 প্রিন্ট আউট করলো। এরপর কিন্তু সরাসরি সে কি করলো, ট্রাই ব্লকে ঢুকে এই স্টেটমেন্টে চলে আসলো। সেখানে বলতেছে এডিশন পারফর্ম করতে চাই উইথ দ্য টু ভ্যালুস, সো আই ক্যান স্টেপ ইনটু এন্ড গো টু দিস মেথড এন্ড আই ক্যান I can I can see the structure, right? So নাম্বারের মধ্যে কি আসছে 10.0 and নাম্বার 2 এর মধ্যে কি আসছে 20.0। সো এই দুটো ভ্যালুকে সে প্রসেস করতেছে, রাইট? সো স্টেপ ওভার, অ্যাগেন স্টেপ ওভার, এন্ড এখানে এসে রিটার্ন করলো। সো এডিশনের ভ্যালুটা সে এখানে স্টোর করতে চাচ্ছে। আমি যদি সামের উপর কার্সর রাখি দেখবেন কিছুই নাই, বাট স্টেপ ওভার করি, এটা এক্সিকিউশন করে এখানে স্টোর করছে 10 আর 20 এর ভ্যালুটা, এবং সেটা সে প্রিন্ট আউট করতেছে। যদি সে সাকসেসফুলি প্রিন্ট আউট করতে পারে তাহলে কিন্তু সে কখনোই ক্যাচ ব্লকে আসবে না। সো স্টেপ ওভার, যখন আমি স্টেপ ওভার বলছি দেখেন সে প্রিন্ট আউট করছে এবং এই লাইনে আসছে। এখন যদি আবার স্টেপ ওভার দিই এখানে চলে আসবে সে কিন্তু ক্যাচ ব্লকে আসবে না। স্টেপ ওভার, এখানে চলে আসলো, দেখেন সে কিন্তু ক্যাচ ব্লকে আসেই নেই। তার মানে ক্যাচ ব্লকে কখন আসবে, যদি কখনো সে প্রিন্ট করতে না পারে অথবা কখনো সে এই কাজটা করতে না পারে, সেক্ষেত্রে তখন হচ্ছে সে ক্যাচ ব্লকে এসে কোনো একটা কাজ সে করবে। আর যদি সে এগুলা সাকসেসফুলি করতে পারে সেক্ষেত্রে তার কখনোই ক্যাচ ব্লকে আসার প্রয়োজন নাই। সো এইভাবে আমরা চাইলে এক্সেপশন গুলো হ্যান্ডেল করতে পারি। সো এটা রিয়েল টাইম আরো ফ্লেভার পাবেন সামনে, যখন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব বা কোনো একটা এপিআই নিয়ে কাজ করব বা কোনো একটা ডেটাবেজের অপারেশন নিয়ে কাজ করব, তখন ট্রাই ক্যাচ গুলো অনেক বেশি ইউজ হয়। কারণ অনেক সময় দেখা যায় ওয়েবসাইট গুলো ইন্টারেক্টেবল হয় না, অনেক সময় ক্লিকেবল হয় না, অনেকগুলো ওয়েব এলিমেন্ট, অনেকগুলো জিনিস কাজ করে না। তখন এই সিচুয়েশনে আমি ট্রাই ক্যাচ ব্লক ইউজ করে এক্সেপশন গুলো হ্যান্ডেল করে সামনের দিকে আগায় যেতে পারি। তাহলে কি হয়, তাহলে কিন্তু কখনো অ্যাপ্লিকেশন ব্রেক হয় না। আমি যদি কোথাও কোনো ভুল করি, মিস্টেক হয়, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ব্রেক হবে, প্রোগ্রামটা ব্রেক হবে, ব্রেক হয়ে পরবর্তী কোনো কাজ কিন্তু সে করতে পারবে না। সেক্ষেত্রে আমি ট্রাই ক্যাচ ব্লক ইউজ করে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। আর এক্সেপশন হ্যান্ডেলের মাধ্যমে আমরা কখনোই আমাদের প্রজেক্টকে ব্রেক পয়েন্টে যেতে দিতে মানে স্টপ করতে পারি, মানে কখনোই ব্রেক করতে দিব না। সো এই টেন্ডেন্সি থাকা উচিত সবারই, মানে যারা আমরা ডেভেলপার বা টেস্টার, কখনোই আমরা চাই না যে আমাদের প্রজেক্ট ব্রেক হোক। তো ব্রেক হলে অনেক সময় কি করে,
ইন্টারফেস থেকে কোডে চলে আসে, বাট আমি তো বলছি যে তুমি সবসময় ইন্টারফেসে থাকো, কখনোই হচ্ছে কোডে আসবে না, ব্রেক করে পরবর্তী কাজ করো। যদি এটা করতে না পারো তাহলে পরবর্তী কাজ করো, তাহলে ওই জায়গার এক্সেপশন গুলো ওই জায়গায় থেকে যায়, পরবর্তী সে কাজগুলো সে করতে পারে। সো when any statement from try block, তার মানে try ব্লকের মধ্যে আমাদের কয়টা স্টেটমেন্ট আছে? দুইটা স্টেটমেন্ট আছে। When any statement from try block is generating error or any type of like bug, then it comes to the catch block and executes the statements from catch block. ট্রাই ক্যাচ আমরা বলবো ব্লক, যেমন ট্রাই, যেমন এটা হচ্ছে ক্লাস লেভেল ব্লক, রাইট? ক্লাস লেভেল, সো ক্লাসের স্টার্টিং হয়েছে এখানে আর এন্ডিং হয়েছে এখানে, একটা মেথডের স্টার্টিং হয়েছে এখানে, এন্ডিং হয়েছে এখানে, তাহলে ট্রাই ব্লকের স্টার্টিং হয়েছে এখানে, এন্ডিং হয়েছে এখানে, আবার ক্যাচ ব্লকের স্টার্টিং হয়েছে এখানে, এন্ডিং হয়েছে এখানে, তাহলে এগুলো একটা ব্লক। সো ট্রাই ব্লক এন্ড ক্যাচ ব্লক। সো ট্রাই ব্লকের মধ্যে এরকম মাল্টিপল স্টেটমেন্ট থাকতেই পারে, এখানে 100টা স্টেটমেন্টও থাকতে পারে। সো আমি বলতেছি কি, যখন কোনো একটা স্টেটমেন্ট ট্রাই ব্লক থেকে ফেইল হবে অথবা কোনো একটা এরর জেনারেট করলো এখান থেকে, তখন সে কি করবে? ক্যাচ ব্লকের ভিতরে চলে আসবে এবং যতগুলো স্টেটমেন্ট থাকবে সবগুলো সে এক্সিকিউট করা শুরু করবে। তো ট্রাই ক্যাচ ব্লকের ভিতর কিন্তু আমরা ইন্টারনালি আরো ট্রাই ব্লক ইউজ করতে পারি। কেমন হতে পারে? যেমন ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে আমি যদি আবার বলি ট্রাই ক্যাচ, ইটস অলসো পসিবল। সো এটা কিভাবে কাজ করবে? তখন সেম প্রসেস, প্রথমে ট্রাই ব্লকে আসলো, এসে যদি এটা কোনো সমস্যা না থাকে, এই দুইটা স্টেটমেন্টে কোনো এরর আমরা জেনারেট করতে পারলাম না, তখন কিন্তু ক্যাচ ব্লকে কখনোই আসবে না। যদি ট্রাই ব্লকের কোনো একটা স্টেটমেন্ট ফেইল হইল, তখন সে ক্যাচ ব্লকে এসে এটা প্রথমে রান করবে, এই লাইনটা। এরপরে সে কি করবে? ট্রাই ব্লকে এসে দেখবে যে কোনো স্টেটমেন্ট আছে নাকি। সে দেখলো একটা স্টেটমেন্ট আছে, সে যদি সেটা পারফেক্টলি এক্সিকিউট করতে পারে দ্যাটস ওকে, তাহলে আর ক্যাচ ব্লকে আসবে না। সে ট্রাই ব্লকে যদি ফেইল হয় কোনোভাবে, সে আবার ইন্টারনাল ক্যাচ ব্লকে আসবে, ক্যাচ ব্লকে এসে এই কাজটা কমপ্লিট করবে। সো ক্যাচের ভিতরে আমি চাইলে অ্যানাদার ট্রাই ক্যাচ ব্লক অ্যাপ্লাই করতে পারি, এখানেও ঠিক সেম কেস। সো সিচুয়েশন হচ্ছে আপনাকে এই জিনিসগুলো তৈরি করে দিবে। সো ইন্টারনাল ট্রাই ক্যাচ ব্লক কখন ইউজ করতে হবে সেটা আপনাকে কিন্তু সিচুয়েশনে আপনাকে বলবে যে আমি এই সিচুয়েশনে পড়ছি, এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়, অ্যাপ্লিকেশনকে কিভাবে আমি ব্রেক হতে বিরত রাখবো, এই জায়গাটুকু আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট বুঝে বুঝে অ্যাপ্লাই করব। বাট একটা ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আশা করি হ্যান্ডেল করা যায়।